ছাত্রলীগের সাথে সংঘাত হয়ে গেল তার ওই আন্দোলন চলার একটা ঘটনা প্রবাহের মধ্যে। আমরা সেটি ক্যামেরার ফুটেজ বা পত্রিকার ফুটেজ সেগুলো আছে, আসলে দেখেছি আমরা। কেন ছাত্রলীগ এরকম আক্রমণাত্মক ভূমিকায় গেল? 9 তারিখে কোনো ধরনের আক্রমণের ঘটনা ঘটেনি। আপনি আপনি কি মানে সবগুলো পত্রিকার ফুটেজগুলো দেখেছেন গণমাধ্যমে? হ্যাঁ, আমি দেখছি, পত্রিকার খবর আমি দেখেছি। একদম বিবিসির খবর দেখে বলছি যে আসলে কোন কোন দিন কি কি হচ্ছে সেই ঘটনা প্রবাহগুলো হ্যাঁ, দেখছিলাম। আপনি দেখতে আচ্ছা, পারেন, আপনি ভুল ছাত্রলীগ কেন বলছেন। আসলে ছাত্রলীগ কেন আক্রমণমুখী হয়ে উঠলো বা আক্রমণাত্মক হয়ে উঠলো শিক্ষার্থীদের উপর? ছাত্রলীগ ওবায়দুল কাদের আক্রমণের কেন শিকার হয়েছে। বললেন যে, কেন বললেন যে দমন করার জন্য ছাত্রলীগে যথেষ্ট, মানে তাদের দমন করার জন্য কেন আপনারা নেমে গেলেন? দেখুন, আপনি তথ্যের একটু ভুল হচ্ছে। বাংলাদেশের এই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনের সূচনা হয় 1 জুলাই থেকে, এবং 1 জুলাইয়ের পর থেকে ধারাবাহিকভাবে এটি হয়েছে, এবং 14 জুলাই পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 11 জুলাই কোটা সমস্যার একটি তাৎক্ষণিক সমাধান যেটি সম্ভব ছিল সেটি কিন্তু সম্ভব হয়েছে। প্রথমবারের মতো সংঘাতের ঘটনা ঘটে 15 জুলাই 2024, এবং আপনি জানেন যে 15 জুলাই বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি ছিল বিকেল 3টায়, এবং যারা যাদের সঙ্গে সংঘাত জড়িয়েছে পরবর্তীতে, এবং যারা সংঘাতের সূচনা করেছে, তারা তাদের তাদের সেদিন কিন্তু কোনো কর্মসূচি ছিল না। ভোরবেলা অকস্মাৎ ভাবে তারা কর্মসূচি ঘোষণা করে যে দুপুর 12টার দিকে তারা কর্মসূচি পালন করবে। বাংলাদেশ ছাত্রলীগ সে ব্যাপারেও সচেতন থাকার চেষ্টা করে, সজাগ থাকার চেষ্টা করে যে কোনো ধরনের, কারণ তারা চাচ্ছিল আগের দিনে যখন তারা রাজাকার স্লোগানটি সামনে নিয়ে এসেছে এক ধরনের একটি ইস্যু ভিত্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, বাংলাদেশ ছাত্রলীগ সেদিনও সচেতন ছিল, এবং তারা 12টার দিকে যখন সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করতে শুরু করেছে, সেখানে কিন্তু তারা শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু একেবারেই কম ছিল, বিশেষ করে রাজাকার বলার কারণে শিক্ষার্থীদের সঙ্গে তাদের ক্রমান্বয়ে কিন্তু দূরত্ব বাড়ছিল, এবং শিক্ষার্থীরা কিছুটা বিরাগ ভাজন হচ্ছিল। এবং সেই কর্মসূচি তাদের কর্মসূচি শেষ করার পরে বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্য বিকেল 3টে কর্মসূচি পালন করবে, এটি কিন্তু স্বাভাবিক একটি প্রক্রিয়া। এবং এটি আপনি একটি কর্মসূচি ঘোষণা করেছেন, আপনার একটি নির্দিষ্ট স্থানে আপনি কর্মসূচি দিয়েছেন, কর্মসূচি শেষ করে আপনি পরবর্তী দিনের কর্মসূচি কি হতে পারে না হতে পারে সেটি আপনি ঘোষণা করবেন, এটি কিন্তু স্বাভাবিক একটি প্রক্রিয়া। তো আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলাম যে এই যারা তাৎক্ষণিকভাবে কর্মসূচি ডেকেছে কিংবা একটি পরিস্থিতি তৈরি করার জন্য যারা কর্মসূচি ডেকেছে, তারা সংশ্লিষ্ট স্থানটি ত্যাগ করবে এবং বাংলাদেশ ছাত্রলীগ নিজস্ব কর্মসূচি পালন করবে। কোথাও যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তাদের উস্কানিমূলক কর্মকাণ্ডে যেন বাংলাদেশ ছাত্রলীগ পা না দেয়, সে ব্যাপারে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সচেতন ভূমিকা পালন করার চেষ্টা করেছে। পরবর্তীতে কি হলো, এটা কিন্তু আমাদের বক্তব্য না, আপনি সেদিনের প্রথম আলোর যদি আপনি পত্রিকা দেখেন, আমরা প্রথম আলোর পত্রিকাটা আমি 16 জুলাই পাঠ করেছিলাম, যদি পরবর্তীতে সেটি এডিট করে দেওয়া হয় সেখানে, এবং লাইভ রয়েছে অনেকগুলো পত্রিকার। 15 তারিখে সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যের পাদদেশে কর্মসূচি 3:30 যখন বেজেছে, 3:30 4টা, তখন তারা সেখান থেকে রাজু ভাস্কর্য থেকে, আপনি জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর অভিমুখে তারা যাত্রা শুরু করে। আমাদের বিজয় একাত্তর হল, বঙ্গবন্ধু হল, মুক্তিযোদ্ধা হল, কবি জসিমউদ্দিন হল প্রাঙ্গণে তারা রওনা দেয়, এবং যখন তারা রওনা দেয় সেই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য, তখন কিন্তু তারা দেশীয় অস্ত্র শস্ত্র, লাঠি সোটা অনেক কিছু নিয়ে কিন্তু তারা সেদিন হলগুলোর অভিমুখে রওনা দিয়েছিল, এবং সেখানে তারা হলগুলোতে গিয়ে তারা ভাঙচুর করে, হলগুলোতে গিয়ে তারা নিরাপত্তারক্ষী, সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের যেসব কর্মী তারা সেদিন বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিতে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল, এবং তাদেরকেও কিন্তু মারধর গ্রহণ করা হয়। বিজয় একাত্তর হলে প্রথম ঘটনা ঘটে, বিজয় একাত্তর হলে ছাত্রলীগের কর্মীরা আক্রমণের শিকার হয়, এটি হচ্ছে 15 জুলাইয়ের ঘটনা। শুধু তাই নয়, এলোপাতারি ভাবে 15 শিক্ষার্থীদের উপর জুলাই আক্রমণ আপনারা আক্রমণের শিকার হলেন, তারপরে 16 জুলাই আপনাদের কর্মকাণ্ডের সমালোচনা করে আপনাদের দলের 124 জন, মানে ছাত্রলীগের 124 জন বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা পদত্যাগ করলো আপনাদের মানে আক্রমণাত্মক ভূমিকার সমালোচনায়। আমি শেষ করছিলাম 15 জুলাইয়ের ঘটনা প্রবাহ। স্বাভাবিকভাবেই যখন আপনি এক ধরনের উস্কানিমূলক ঘটনা ঘটাবেন, স্বাভাবিকভাবে একটি সংগঠন যখন আক্রমণের শিকার হবে, এবং বেধড়ক মারধরের শিকার হয়েছিল, আপনি ইউটিউবে সার্চ দিলেই সেটি পাবেন, নিউজ লিঙ্কগুলোতে সেটি পাবেন, বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বিজয় একাত্তর হলে কিভাবে আক্রমণের শিকার হয়েছিল। এবং যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছিল, আমরা কিন্তু সুস্পষ্ট হয়ে বুঝতে পারছিলাম যে এক ধরনের পরিস্থিতিগত সুযোগ নেওয়ার জন্য, এক ধরনের উস্কানিমূলক পরিবেশ সৃষ্টি করার জন্য তারা সেটি করার চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্রলীগ সেদিনও সংঘর্ষ এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে, এবং তারা যখন শুধুমাত্র তাই নয়, পরবর্তীতে টিএসসি তে গিয়ে মাইকিং করে শিক্ষার্থীদেরকে সেখানে নিয়ে আসার, তৈরি করার চেষ্টা করে। আপনি দেখুন, সেখানে তো বিজয় একাত্তর হল বা বঙ্গবন্ধু হল কিংবা মুক্তিযোদ্ধা হলে যাওয়ার তো কোনো প্রশ্নই ছিল না, সেটি তাদের কোনো ঘোষিত কর্মসূচি ছিল না। তারা উস্কানিমূলক কথাবার্তা বলেছে, জোরপূর্বক আক্রমণ করেছে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেটিকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে তারা এই আন্দোলনকে এক ধরনের সহিংসতার দিকে তারা ঠেলে দিয়েছে। জি, আপনি ভিডিও ফুটেজগুলোর কথা বলছেন, আমরা আসলে ঠিক উল্টা ভিডিও ফুটেজগুলো দেখেছি, এবং তার প্রেক্ষিতে জিজ্ঞাসা করছিলাম আপনাদের নেতাকর্মীরা 16 জুলাই 124 জন পদত্যাগ করেছিল, মানে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিল যে তারা ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে নাই, তারা এই কর্মকাণ্ডকে বর্বরচিত বলে মন্তব্য করছে। আপনারা এটি সঠিক নয়, এই ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা কিন্তু বিবৃতি দিয়েছিলাম। কিছু ঘটনা ঘটেছে আপনি যেটি বলছেন, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা কিন্তু এটি পরিষ্কার করেছিলাম। 16 জুলাই আমরা পরিষ্কার করেছিলাম যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। অল্প কিছু, আপনি যেটি বলছেন সংখ্যার কথা,
সেটি কিছু কিছু মাত্রায় ঘটেছে। একটি ছাত্র জি, সংগঠন এবং একদম আমাদের নাম ধরে এবং তরুণদের তাদের কি সংগঠন, কি সেখানে স্ট্যাটাস তরুণদের সেই বক্তব্যগুলোও এসেছে, আপনি যদিও অস্বীকার করছেন। মানে আপনি বলছেন আপনি সচেতন বা আপনারা সচেতন ছিলেন। সেদিন কিছুদিন আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের একটি সাক্ষাৎকার একটি টেলিভিশন চ্যানেলে আমরা দেখেছি। সেখানে তিনি বলছেন যে এটি 5ই আগস্টের এই ঘটনাটা একটা ষড়যন্ত্রের অংশ, দেশীয় আন্তর্জাতিক, এবং তারা এই ষড়যন্ত্র সম্পর্কে মানে আপনারা এই ষড়যন্ত্র সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। আপনিও বলছেন যে আপনারা সচেতন ছিলেন। এত সচেতন বা ষড়যন্ত্র সম্পর্কে জানা সবকিছু সত্ত্বেও কখন গিয়ে আসলে এই বিষয়টাতে আপনাদের পালাতে বাধ্য হলেন আপনারা? কখন গিয়ে পরিস্থিতি এমন হয়ে গেল, ঠিক কোন মুহূর্ত থেকে? দেখুন, আমরা শুরু থেকেই যেটি বলছি যে কোটা ইস্যুর একটি শান্তিপূর্ণ সমাধান, ইস্যু ভিত্তিক সমাধান, এবং শিক্ষার্থীদেরকে কেউ যেন ব্যবহার না করতে পারে সে লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এবং সরকার আন্তরিকতার সঙ্গে ভূমিকা পালন করার চেষ্টা করছে। আপনি দেখবেন 16 তারিখে, 15 তারিখে এই সহিংসতামূলক, 14 তারিখে এই ধরনের উস্কানিমূলক স্লোগান, 15 তারিখে এক ধরনের সহিংসতামূলক পরিস্থিতির সূচনা, এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে 16 তারিখ থেকে শুরু করে ধারাবাহিকভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করা, প্রশিক্ষিত ক্যাডারদেরকে ব্যবহার করা, এবং যারা বিভিন্ন মৌলবাদী সংগঠন, ধর্মান্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদেরকে লেলিয়ে দেয়া, এবং সেটির মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আক্রমণ করা, এবং এক ধরনের লাশের রাজনীতি কায়েম করা, এবং সেই লাশের দায় সরকারের উপর চাপিয়ে দেয়া। এইভাবে যখন ধারাবাহিকভাবে পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে এবং পরিস্থিতি অবনতি ঘটানোর মাধ্যমে যে সরকার উৎখাতের দিকে নিয়ে যাওয়া হয়েছে, যেটি আমরা শুরু থেকেই বলছিলাম যে আন্দোলন যৌক্তিক, কিন্তু এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে, সেটির ফলাফলিত আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি। এবং এটির পেছনে যে ষড়যন্ত্রমূলক যে বিষয়গুলো ছিল, সেটি তো আজকে যাদের গায়ের হাতে রক্তের দাগ লেগে রয়েছে, যারা সরকার পরিচালনা করছে, তারাই তো বলছে। আজকে যারা এই আন্দোলনের সমন্বয়ক, তারাই তো প্রকাশ্যে বলছে যে পুলিশ হত্যা না করলে কিংবা আক্রমণাত্মক না হলে, সহিংস না হলে এই আন্দোলন সফল হতো না। তারাই তো বলছে তারা সহিংসতার ঘটনা তো ঘটিয়েছেই, একই সঙ্গে তারা সশস্ত্র একটি অভ্যুত্থানের তারা প্রস্তুতিও গ্রহণ করছিল। এটি তো আজকে যারা সরকার গঠন করেছে অবৈধভাবে, তারাই বলছে, এটি তাদেরই বক্তব্য। জি, কিন্তু এবং এটিকে তারপরেও আপনারা কি ষড়যন্ত্রের বিষয়গুলো ছিল। জি পরবর্তীতে আমরা দেখতে পাই যে 18 জুলাই থেকে যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনে সূচিত হয়, আজকে কিন্তু যারা আন্দোলনের সংগঠক তারা বলছে সেখানে কিভাবে বিভিন্ন বিভিন্ন অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছে, যেটি মাদ্রাসা শিক্ষার্থী হোক, অন্যান্য জায়গার শিক্ষার্থী হোক, তারা কিভাবে পোশাক বদল করে সে আন্দোলনের অভ্যন্তরে তারা প্রবেশ করেছিল, কি ধরনের অস্ত্র তারা ব্যবহার করেছিল। আজকে সেখানে পুলিশের কোনো উপস্থিতি নেই, সেখানে অন্যান্য সংগঠনের কোনো নেতাকর্মীদের উপস্থিতি নেই, শিক্ষার্থীরা মিছিল করছে। সেই মিছিল থেকে কেউ গুলির মাধ্যমে মৃত্যুবরণ করছে, আজকে বারান্দায় মৃত্যুবরণ করছে, ছাদে মৃত্যুবরণ করেছে। এই যে ঘটনাগুলো ঘটেছে, এটির পেছনে কারা জড়িত এবং কাদের ঘাড়ে বন্দুক রেখে কে আসলে ক্ষমতায় যাওয়ার পথটি প্রশস্ত করলো, এটি কিন্তু ইতিমধ্যেই আরো বেশি প্রকাশিত হতে শুরু করেছে। ষড়যন্ত্রের অবয়বটি সম্পর্কে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই সচেতন হয়েছে, এবং আমরা মনে করি যে যত সময় যাবে এটির পেছনে যে প্রেক্ষাপট রয়েছে, যেটিকে এই অবৈধ সরকারের প্রধান মেটিকুলাসলি ডিজাইনড বলেছেন, এবং এই লাশগুলো আসলে তাদের মাধ্যমেই ঘটানো, এবং সেটির মাধ্যমে তারা একটি আপনি প্রেক্ষাপট বলছেন তৈরি যে করেছে। পেছনে কারা জড়িত সেটি বেরিয়ে আসবে, সেটি বেরিয়ে আসতে শুরু করেছে, বেরিয়ে আসবে, কিন্তু যেটি আমরা প্রকাশ্যে দেখেছি সেটিকে কি করে আপনারা অস্বীকার করবেন? সবকিছু বাদ দিয়েও যদি বলি, সেই পুলিশ অফিসারের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথোপকথন, যেখানে তিনি রিপোর্ট করছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে সমস্যা হচ্ছে একটাকে মারি, একটাই মরে একটাই যায়, বাকিটি থাকে, বাকিটি যায় না। মানে এই যে বক্তব্য, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেটি শুনছেন, বাকি পুলিশ অফিসাররা তাকে পরিবেষ্টিত করে আছে, এই বিষয়গুলোকে আপনারা এই যেটি প্রকাশ্য হয়েছে সেটিকে আপনারা কি করে অস্বীকার করবেন?